নমস্কার, স্বাগত বিটিএন প্রাইম টাইমে। দেখে নেব আজকের হেডলাইন্স। অসমে আরও 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চায় শিল্প মহল। ভারতীয় কূটনৈতিক পোস্টিং নন ফ্যামিলি ঘোষণা। শ্রীভূমিতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যবসায়ী চিন্টু আগরওয়াল। এবারে বিস্তারিত খবর। বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে প্রাপ্তি। অসমে আরও 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চায় শিল্প মহল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রথমবারের মতো আসামকে প্রতিনিধিত্ব করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সুইজারল্যান্ডের ডাভোসে ফোরামের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে মুখ্যমন্ত্রী টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, টাটা গ্রুপ আসামে সেমিকন্ডাক্টর শিল্পকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমের উন্নয়ন মানেই উত্তর পূর্ব ভারতের উন্নয়ন। ডাভোস মঞ্চে তিনি সেমিকন্ডাক্টর, পর্যটন, নবায়নযোগ্য শক্তি ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, অ্যাডভান্টেজ আসাম 2.0 এই প্রায় 5 লক্ষ কোটি টাকার সমঝোতা চুক্তি হয়েছে। ডাভোস সফরে আরও প্রায় 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বিশ্ব বিনিয়োগকারীদের অসমে বিনিয়োগের আহ্বান জানান এবং বলেন, অসম এখন ভারতের একটি নির্ভরযোগ্য, দ্রুত বিকাশমান বিনিয়োগ কেন্দ্র। নিউজ ডেস্ক বিটিএন। বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে। ভারতীয় কূটনৈতিক পোস্টিং নন ফ্যামিলি ঘোষণা। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে দেশটিতে থাকা ভারতীয় কূটনৈতিক মিশনকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে ভারত। এর ফলে ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত বাংলাদেশে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন কেন্দ্রিক সহিংসতার আশঙ্কার কারণেই এই সতর্কতামূলক পদক্ষেপ ভারত সরকার জানিয়েছে। এটি একটি প্রশাসনিক ও নিরাপত্তা জনিত সিদ্ধান্ত, কোনো কূটনৈতিক উত্তেজনার বিষয় নয়। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির বাড়তি সতর্কতারই ইঙ্গিত। নিউজ ডেস্ক বিটিএন। শ্রীভূমিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশিষ্ট ব্যবসায়ী চিন্টু আগরওয়াল। শ্রীভূমি জেলার বদরপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী চিন্টু আগরওয়ালের। তিনি শ্যাম ট্রেডার্সের স্বত্বাধিকারী হিসেবে সুপরিচিত ছিলেন। গত রাত 12:30 নাগাদ বদরপুরের 6 নম্বর জাতীয় সড়কের মখইভাঙা এলাকায় একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে খাদে পড়ে যায় শিলচর থেকে শ্রীভূমির দিকে আসা AS 119184 নম্বরে হুন্ডাই বেলেনা গাড়ি। সেই গাড়িতে ছিলেন হতভাগ্য চিন্টু আগরওয়াল। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বদরপুর থানায় খবর দেন এবং উদ্ধার কাজে অংশ নেন। গাড়িটির চালক কোনো মতে প্রাণে বেঁচে গেলেও যাত্রীর আসনে থাকা চিন্টু আগরওয়ালাকে গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি করে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বিটিএন নিউজ শ্রীভূমি। কোকরাঝাড়ে সেনা মোতায়েন, ফ্ল্যাগ মার্চ 163 জারি। কোকরাঝাড় জেলায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে সেনা ফ্ল্যাগ মার্চ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। এই ধারা অনুযায়ী এক স্থানে 4 জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না। প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা, পদযাত্রা ও যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি অবস্থান, ধর্মঘট অনুমতি ছাড়া মাইক বা শব্দযন্ত্র ব্যবহারের উপর কড়া নিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে কোকরাঝাড় জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। গতকাল জেলার কারিগাঁও এলাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ শূন্যে গুলি ছড়ি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল। আইন শৃঙ্খলা বজায় রাখতে র্যাপিড অ্যাকশন ফোর্সের 2 কোম্পানি মোতায়েন করা হয়েছে। পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিটিএন নিউজ, গুয়াহাটি। উদারবন্দী মিহিরকান্তি সোমের ঠিকাদারি রাজনীতি, এনামকে ঘিরে বিতর্ক, দলে তীব্রতর হচ্ছে নতুন মুখের দাবি। উদারবন্দে কি তবে ভানুর অস্তমিত? উদারবন্দ বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক মিহিরকান্তি সোম ওরফে ভানুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ক্রমশ ঘনাচ্ছে অনিশ্চয়তা। এক সময় যাকে ঘিরে বিজেপি সংগঠন ছিল ঐক্যবদ্ধ, আজ সেই ভানুর বিরুদ্ধে সর্বত্র শোনা যাচ্ছে প্রবল স্থায়িত্ব বিরোধী সুর। সমতল এলাকা থেকে শুরু করে চাপাগান ও জনজাতি অধ্যুষিত অঞ্চল, উদারবন্দের সর্বত্রই একই অভিযোগ। বিজেপির সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় সকলেই চাইছেন নতুন মুখ। দুবারে বিধায়কের বিরুদ্ধে কেন এমন তীব্র অসন্তোষ তা খতিয়ে দেখতে গিয়ে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সমষ্টিব্যাপী এখন একটি প্রশ্নই ঘুরছে,
ঠিকাদারি রাজনীতি, এনাম পঞ্চায়েতকে সাথে নিয়ে কয়েক বছর ধরে নিজেকে প্রতিষ্ঠিত করার কুচকাওয়াজ চলছে। কংগ্রেস আমলে যে এনাম পঞ্চায়েতের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ ছিল, তাকেই আশ্রয় করে বিশাল ঠিকাদারি সাম্রাজ্য গড়ে তুলেছেন বিধায়ক মিহির কান্তি। রাস্তা বাড়ি, স্কুল ভবন কিংবা অন্য কোনো উন্নয়ন কাজের জন্য বিধায়ককে ফোন করলে তিনি নিজে কথা না বলে এনাম পঞ্চায়েতের মোবাইল নম্বর ধরিয়ে দেন। ফলে এনাম পঞ্চায়েতে হয়ে উঠেছেন কার্যত অঘোষিত বিধায়ক। এই নিয়ে দলের অন্দরে বাড়ছে ক্ষোভ। এদিকে শালগঙ্গায় বিধায়কের তৈরি করা সুউচ্চ অট্টালিকা নিয়ে চলছে জোর আলোচনা। সেই প্রসাদ বাড়িতে ইনাম পঞ্চায়েতের হাত দিয়েই স্বাভিমানের পতাকা ওড়ানো হয়েছে। সমষ্টির মানুষের দুঃখ দুর্দশাকে উপেক্ষা করে নিজের ক্ষমতা ও প্রভাব বিস্তারে ব্যস্ত থাকাই নাকি আজ তার রাজনৈতিক কাল হয়ে দাঁড়িয়েছে। সামিলে উধারবন্দী মিহির কান্তি সোমের বিরুদ্ধে জমে ওঠা এই প্রবল অসন্তোষ পার্টি তাকে ইতিমধ্যে সাইড লাইনে ঠেলে দিয়েছে। পার্টির সবকিছুতে আজ উপেক্ষিত তিনি। নিউজ ডেস্ক বিটিএন। এআইইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের তালাক 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 স্পষ্ট করে দিলেন গৌরব গগৈ। এআইইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের আর কোনো সম্পর্ক নেই, এ বিষয়ে আর কিছু বলার প্রয়োজনও নেই। বুধবার স্পষ্ট ভাষায় এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, এআইইউডিএফ এর সঙ্গে তালাক 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 হয়ে গেছে, এই অধ্যায় এখানেই শেষ। এদিন গুয়াহাটি রাজীব ভবনে প্রার্থী প্রত্যাশীদের ভিড় প্রসঙ্গে গৌরব গগৈ বলেন, বিপুল সাড়া দেখে তিনি অভিভূত। তার কথায় প্রায় 7টি সমষ্টি থেকে 5 থেকে 10 জন করে প্রার্থী এবং কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন জমা দিয়েছেন। এর ফলে দলের ভিতরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দেবে বলে তিনি মনে করছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি আরও বলেন, শুধু রাজীব ভবনেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে দলীয় কর্মী ও সাধারণ মানুষ কংগ্রেসের কর্মসূচিতে ভিড় জমাচ্ছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষ একটি রাজনৈতিক বিকল্প চাইছেন। কংগ্রেস সেই বিকল্প হিসাবেই নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রস্তুত। তিনি জানান, দল সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তৃণমূল স্তর থেকে উঠে আসা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদেরই গুরুত্ব দেওয়া হবে। বিটিএন নিউজ, গুৱাহাটী। মানে আমি আগতে আমাৰ ভূপেন বৰা ডাঙৰীয়া কৈছে, মই তেখেতৰে শব্দ মই দোহাৰিছোঁ। তেওঁ কৈছিল যে কংগ্ৰেছ আৰু ইউডিএফ দলৰ মাজত তালাক 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 হৈ গ'ল। তাৰপিছত আৰু কি হৈ গ'ল? থেংক ইউ, হ'ব, থেংক ইউ, ধন্যবাদ। হ'ব 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 কি মিছলীয়া মুখ্যমন্ত্ৰীৰ কথা কোন গুৰুত্ব দিয়ে সকলোৱে জানে। আপোনালোকে আমাৰ ৰাজীৱ ভৱনত দেখিছে কিমান ভিৰ আহিছে। তাতকৈ আৰু ডাঙৰ ব্ৰেণ্ড এম্বেচেডাৰ কি হ'ব পাৰে? এতিয়া কংগ্ৰেছৰ যি ভিৰ ৰাজীৱ ভৱনত আহি যিদৰে মানুহবোৰ হাজাৰ হাজাৰ মানুহবোৰ আহিছে, আমাক বঢ়াবলৈ হ'ল তাৰিখটো। গতিকে এতিয়াই কৈছে কি নহয়, আমি এই এছাৰ কামত ব্যস্ত হৈ থাকিলেও আমি এতিয়াও দিবলৈ বিচাৰোঁ। তো ৰাজীৱ ভৱনত যে কংগ্ৰেছ কৰ্মীসকলৰ ভিৰ সমাগম আমি দেখা পাইছোঁ। মই প্ৰদেশ কংগ্ৰেছৰ ফালৰ পৰা আমি জ্যেষ্ঠসকলে আমাৰ কৰ্মীখিনিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। সমগ্ৰ অসমৰ ভিতৰত চৰ্চা যে ৰাজীৱ ভৱনত কেনেকুৱা এটা त्योहार দৰে এটা পৰিৱেশ, আনন্দ এটা পৰিৱেশ, সাহসৰ পৰিৱেশ, এটা সুবাৰ্তা আমাৰ কৰ্মীখিনি দিব পাৰিছে। আমাৰ অসমৰ কংগ্ৰেছৰ কৰ্মী হল আমার কংগ্রেস দল। অধ্যাপক কামরুল হকের মৃত্যু 28 বছর পর সামনে এলো সিবিআই তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লেখা মাদানির চিঠি। অধ্যাপক কামরুল হকের মৃত্যু 28 বছর পর সামনে এলো সিবিআই তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লেখা আসাদ মাদানির চিঠি। বাদরপুর কলেজের শিক্ষক অধ্যাপক কামরুল হকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 1998 সালে 19 অক্টোবর কাছাড় জেলা আসাম মেঘালয় সীমান্তে সংঘটিত তথাকথিত দুর্ঘটনার পর তার মৃত্যু হলেও বিষয়টি যে শুরু থেকে প্রশ্নবিদ্ধ ছিল তার প্রমাণ হিসেবে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ নথি। জানা গেছে, অধ্যাপক কামরুল হকের মৃত্যুর তদন্তে সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবিতে জমিয়াত উলামা হিন্দের তৎকালীন সভাপতি ও রাজ্যসভা সাংসদ মাওলানা আসাদ মাদানি 1999 সালে 16 ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে চিঠি দিয়েছিলেন। চিঠিতে আগেও মেমোরেন্ডাম দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার কথা উল্লেখ করে ন্যায় বিচারের দাবি পুনরায় জানানো হয়। এতে স্পষ্ট হয় অধ্যাপক কামরুল হকের মৃত্যু কখনোই স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া হয়নি এবং বিষয়টি স্থানীয় গণ্ডি পেরিয়ে কেন্দ্রীয় স্তর পর্যন্ত পৌঁছেছিল। একই সঙ্গে আজও প্রশ্ন থেকে যাচ্ছে, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এড়িয়ে কেন তার ময়না তদন্ত শ্রীভূমি সিভিল হাসপাতালে করা হয়েছিল। সম্প্রতি যখন বলা হচ্ছে কেউ কখনো তদন্ত চায়নি বা সবই গুজব, তখন এই নথি সেই দাবির জোরালো জবাব হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, বিটিএন। রাজীব ভবনে যুব কংগ্রেসের শক্তি প্রদর্শন, হাজার হাজার কর্মী নিয়ে আবেদন জমা,
জুবের আনামের। গুয়াহাটি রাজীব ভবনে এক অভূতপূর্ব শক্তি প্রদর্শন করলেন আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম। হাজার হাজার কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি কংগ্রেসের মনোনয়নের জন্য আবেদন জমা দেন। তার এই বিশাল উপস্থিতি দলীয় মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জুবাইর আনাম হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসন থেকে কংগ্রেসে প্রার্থী হতে ইচ্ছুক। আবেদন জমা দেওয়ার সময় রাজীব ভবন চত্বরে উপচে পড়া ভিড় দেখা যায়। যুব কংগ্রেসের কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কার্যত উৎসবের চেহারা নেয় রাজীব ভবন। এত বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ কর্মকর্তা পর্যন্ত স্তম্ভিত হয়ে পড়েন। অনেকের মতে সাম্প্রতিক সময়ে রাজীব ভবনে এই ধরনের সংগঠিত ও ব্যাপক শক্তি প্রদর্শন বিরল। এই উপলক্ষে জুবাইর আনাম বলেন, আলগাপুর কাটলিছড়া এলাকার মানুষও পরিবর্তন চান এবং কংগ্রেসই সেই পরিবর্তনের একমাত্র বিকল্প। তিনি দাবি করেন, যুব সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় এবং সাধারণ মানুষের সমর্থন তার সঙ্গে রয়েছে। দল যদি তাকে সুযোগ দেয় তবে তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুবাইর আনামের এই শক্তি প্রদর্শন শুধু একটি মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি নয়, বরং আসন্ন নির্বাচনের আগে কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণের গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আলগাপুর কাটলিছড়া আসনে তার প্রার্থিত্ব দাবি যে দলীয় নেতৃত্বের কাছে উপেক্ষিত হবে না, তা এদিনের দৃশ্যপটে স্পষ্ট। বিটিএন নিউজ, গুয়াহাটি। ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে ব্যাপক প্রস্তুতি। কর্তব্যপথে মহা প্যারেডে আমন্ত্রিত 10,000 বিশেষ অতিথি। দেশের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি। ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতি বছর সারা দেশে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। তারই ধারাবাহিকতায় এবছর দিল্লিতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয়াদিল্লি কর্তব্যপথে অনুষ্ঠিত হতে চলা ঐতিহ্যবাহী প্যারেড ঘিরে তৎপরতার তুঙ্গে। এই প্যারেডের সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 10,000 বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি, শ্রেষ্ঠ উদ্ভাবক, স্টার্টআপ উদ্যোক্তা, আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা। দেশ গঠন ও সাধারণ মানুষের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ওই ব্যক্তিদের সম্মান জানাতেই বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, 2026 সালে এই বিশেষ প্রজাতন্ত্র দিবস প্যারেডে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপীয় পরিষদের সভাপতি আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেয়েন। আন্তর্জাতিক স্তরে এই অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবারের প্যারেডে অসমের পক্ষ থেকে আশিরা কান্দির মৃৎশিল্প এর উপর ভিত্তি করে একটি আকর্ষণীয় প্রতীকী ট্যাবলো প্রদর্শিত হবে, যা অসমের ঐতিহ্য ও সংস্কৃতিকে জাতীয় মঞ্চে তুলে ধরবে। নিউজ ডেস্ক, বিটিএন নিউজ। কাছাড়ে আসাম রাইফেলস ও ডিআরআই এর অভিযানে 39 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ। কাছাড়ে আসাম রাইফেলস ও ডিআরআই এর যৌথ অভিযানে 39 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার। মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এর সঙ্গে যৌথ অভিযানে কাছাড় জেলায় মোট প্রায় 39 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকেরা। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও ডিআরআই কাছাড় জেলায় অভিযান শুরু করে। অভিযানের সময় 20 জানুয়ারি গভীর রাতে জাতীয় সড়কে নিজ 306 দিয়ে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় ত্রিপুরার বাসিন্দা 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট 1,30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে 2টি ট্রাক ও 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মাদক চক্র সম্পর্কে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। বিটিএন নিউজ, শিলচর। আজকের মতো বিটিএন প্রাইম টাইমে এ পর্যন্তই। ধন্যবাদ।